গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বন্যা। তারপর ভৈরবকে শেষ রাত্রির দিকে একেবারে ঘরের চালায় উঠিতে হইল। আজ কতকাল এই শনে ছাওয়া চালা তাকে সপরিবারে আকাশের কৃপণ অকৃপণ বর্ষণ হইতে আড়াল করিয়াছে। আকাশ ফাটা রোদে যোগাইয়াছে ছায়া। এই চালার নিচে কত দিন রাত্রি কাটিয়াছে কে জানিত। কেবল তলায় নয়, একদিন রাত্রি শেষে দরকার হওয়া মাত্র উপরেও তার এমন আশ্রয় মিলিবে। ঢালু ভিজা চালা বাহিয়া একেবারে ডগায় উঠিয়া ভৈরব পা ছড়াইয়া বসিয়া রহিল। এখন বৃষ্টি নাই, আকাশের একদিকে আলগা মেঘ, অন্যদিক ফাঁকা। ফাঁকায় তারাও আছে, ছোট একটি চাঁদও আছে। মেঘ যেন ঘষা মাজা করিয়াছে আকাশকে, বৃষ্টি যেন ধুইয়া মুছিয়া দিয়াছে। কি জলজলে সব তারা, কি জ্যোৎস্না বিলানোর শখ অতটুকু আনমনা ক্ষয় ধরা চাঁদের। অথচ পৃথিবী ঝাপসা, চারিদিকে ভালো নজর চলে না। চাঁদের আর তারার আলো যেন পৃথিবীর জন্যে নয়, যেটুকু পায় পৃথিবী সে শুধু উপচানো দয়া। উত্তরে আমবাগানের বন, আবছা অন্ধকারের একটা এলোমেলো স্তূপ। পশ্চিমে সেই আবছা অন্ধকারই সমতল করিয়া বিছানো। কদিন আগে ছিল ফসল ভরা মাঠ, এখন প্রায় নিস্তরঙ্গ জলের সমুদ্র। পূর্ব আর দক্ষিণের বাড়িগুলি নিস্তরঙ্গ সমুদ্রের মধ্যে বিশাল নিশ্চল আবছা অন্ধকারের ঢেউ। সবগুলি বাড়ি নয়, মাঝে মাঝে মাচা আছে, কিন্তু খুব কাছের মাচাটি ছাড়া একটিকেও মাচা বলিয়া চেনা যায় না। আরে হই মহিম, আজো নাকি? এই! নিজের হাঁক শুনিয়া ভৈরবের নিজেরই চমক লাগে। এত জোরে হাঁক না দিলেও চলিত। কাছের মাচাটি হইতে মহিমের জবাব আসিবার আগে আরও দূরের সাড়া আসিল। ভৈরব মামা, আগো ও ভৈরব মামা, একবারটি ইস্যু এদিকে, সর্বনাশ হইছে মোর। শুনছ ভৈরব মামা? আগো ও ভৈরব মামা। বেশ বুঝিতে পারা যায় আলতামনির গলা। সম্পদের আলোচনায় এমন কোমল আর মনোহারী, বিপদের আর্তনাদে এমন তীক্ষ্ণ আর মর্মভেদী গলা রাজনগরে আর কারো নাই। কিন্তু কোনো দিক হইতে কেহ সাড়া দিল না। এমনিভাবে রাত্রি শেষে ঘরের চালায় উঠিয়া আশ্রয় গ্রহণের আশঙ্কা থাকায় গ্রাম আগেই অর্ধেক খালি হইয়া গিয়াছে। কিন্তু যারা গিয়াছে তাদের বেশিরভাগ স্ত্রীলোক আর শিশু। ঘরের মাচায় চালায় চালের বাঁশ আর গাছের ডাল হইতে দোলনার মতো ঝুলানো তক্তপোষে, অনাথদের বাড়ির পেছনের উঁচু মাটির ঢিপিটায় আর ছোট বড় কয়েকটা নৌকায় যারা আশ্রয় গ্রহণ করিয়াছে তাদের অধিকাংশই পুরুষ। এই অবস্থায় কেহ যে ঘুমাইয়া পড়িয়াছে তাও মনে করা চলে না। তবু আলতামনির আর্তনাদে কেহ সাড়া দিল না। ভৈরবের হাঁকের জবাব মহিম দিল। চালায় বটে নাকি? কতক্ষণ? ভৈরব বলিল, এই মাত্র উঠলাম, ভাবছিলাম চৌকির পরে রাতটুকুন কাটাবো, তা শালার জল হু করে বাড়তে শুরু করে দিলে। দিনে দিনে ভাগ্যি সব কটাকে রেখেলাম বনগায়, নয়তো বিপদ ঘটত। চাল কটা নিতে এসে আটক হলাম নিজে। কানাই নাটা নিয়ে গেল বিকেলে, বলল কি এই এলাম বলে মামা, হাটতলা যাবো আর আসবো। মৃত্যুক লক্ষ্মী ছাড়া বাদরটার আর পাত্তা নেই। আবার আলতামনির আর্তনাদ শোনা গেল। মহিম মামা, ভৈরব মামা, আগো শুনছ? ভৈরব মহিমকে বলিল, ঘরে ঘরে সমান বিপদ, আলতামনির চিল্লানিটা শুনছ? সবার আগে মাচান হলো তোর। আগে থেকে পোটলাপটলি নিয়ে বসে আছিস মাচানে উঠে, তা তো চেঁচানি কিসের রে বাবু? অমন স্বভাব ছুরির, গা শুদ্ধ লোক দেখতে পারে না সাদে। মহিম বোধহয় তামাক সাজিতে আরম্ভ করিয়াছে। আগুন দেখা গেল। একটু তামাক টানিতে পারিলে মন্দ হইত না, কিন্তু মহিমের মাচানে যাওয়ার উপায় নেই। গেলেও সুবিধা হইবে না।
অতটুকু মাচানের উপর মহিমের বউ, মহিমের ছেলের বউ, দুটি বয়স্কা মেয়ে সকলে আশ্রয় নিয়েছে। তাদেরই বোধহয় নড়িবার ঠাঁই নাই। ওর মধ্যে কোথায় বসিয়া সে তামাক টানিবে? ডিঙি নৌকাটি অবশ্য আছে মহিমের, কিন্তু তাকে তামাক খাওয়ানোর জন্যে মহিম যে মাচান হইতে নামিয়া ডিঙিতে করিয়া এখন তার চালায় আসিয়া উঠিবে, সে ভরসা নাই। কোমরে দুটি বিড়ি আর দেশলাই গুঁজা ছিল। একটু হিসাব করিয়া ভৈরব একটা বিড়ি ধরাইল। তারপর আবার শোনা গেল আলতামনির আর্তচিৎকার। এবারের আওয়াজটা আরো তীক্ষ্ণ, আরো মর্মভেদী। ও মহিম মামা, ভৈরব মামা, তোমাদের ভাগ্নি জামাই যে মরে গেল গো, একবারটি আসবে না? মহিম হুঁকায় একটা টান দিয়া জিজ্ঞাসা করিল, যাবে নাকি? ভৈরব বলিল, চলো যাই। হুঁকাটা এনো দাদা, বিড়ি ফিড়ি একদম মুখে রোচে না। বাড়ির পিছনের সবচেয়ে মোটা আম গাছটার অনেক উঁচুতে মোটা ডাল বাছিয়া আলতামনির মাচান বাঁধা হইয়াছে। গাছটার সকলের নিচের ডালটা পর্যন্ত জল উঠিয়াছে। দেড়খানা মানুষ ডুবিয়া যাইবে। আশ্চর্যের কিছু নাই। উঁচু জমিতে উঁচু ভিটায় ভৈরবের বড় ঘর। চালা হইতে নামিবার সময় দেখিয়া আসিয়াছে সে ঘরের দরজার অর্ধেকের বেশি জলের নিচে ডুবিয়া গিয়াছে। ইট দিয়া তক্তপোষ উঁচু করিয়া কি সাহসেই সে ঘরের মধ্যে রাতটা কাটাইয়া দিবে ভাবিয়াছিল। তক্তপোষটা এখন বোধহয় ঘরের মধ্যে ভাসিয়া বেড়াইতেছে। এখানে আলতামনির অবস্থা সত্যই কাহিল। কাছে আসিয়া ভৈরব ও মহিম দুজনেই বুঝিতে পারিল অকারণে আলতামনি ওরকম আর্তনাদ করে নাই। আমগাছের ডুবুডুবু ডালটা সে এক হাতে প্রাণপণে জড়াইয়া ধরিয়াছে, অন্য হাতে ধরিয়াছে কানাই জীবিত না মৃত বুঝিবার উপায় নাই, কিন্তু একেবারেই নিশ্চেষ্ট। আলতামনি ছাড়িয়া দিলেই জলে ডুবিয়া স্রোতে ভাসিয়া চলিয়া যাইতে পারে, এমনিভাবে গা এলাইয়া দিয়াছে। ধরো মামা, চট করে ধরো, একজন হাত এলিয়ে গেছে আমার, কতক্ষণ এমনি করে ধরে আছি। মৃদু ও মধুর গলা আলতামনির। কে বলিবে একটু আগে তারই গলা দিয়া অমন ইঞ্জিনের হুইসেলের মতো আওয়াজ বাহির হইয়াছিল। গাছের ডালের ডিঙি বাঁধিয়া দুজনে ধরাধরি করিয়া কানাইকে ডিঙিতে তুলিতেই ব্যাপারটা মোটামুটি বোঝা গেল। কানাইয়ের মুখ দিয়া দেশি মদের তীব্র গন্ধ বাহির হইতেছে। ভৈরব বলিল, বটে, এই জন্যে বাঁদরটার নায়ের দরকার হয়েছিল? নাটা হলো কি রে আলতা, হ্যাঁ? আলতা তখন ডালটার উপর বুক দিয়া হাঁপাইতেছে, উঠিবার ক্ষমতা নাই। ক্ষীণস্বরে বলিল, ভেসে গেছে। ভৈরব চমকাইয়া বলিল, ভেসে গেছে? কোন দিকে গেল? হায় সর্বনাশ! আলতা কাঁদিবার উপক্রম করিয়া বলিল, কোন দিকে গেল কি করে বলবো মামা, আমার এদিকে এমন সর্বনাশ। সর্বনাশ? তোর সর্বনাশ? আমার না গেল সর্বনাশ তোর? বজ্জারটাকে ধরলি কেন? বানের জলে গায়ের কলঙ্ক ধুয়ে যেত। ও ছোড়া যতদিন বাঁচবে ততদিন তোর সর্বনাশ। ব্যাটার ছেলে মরলে তোর হাড় জুড়বে। সাপমুন্নি দিও না মামা, গুরুজন বটে না তুমি। আলতা হাঁপাইতে ভুলিয়া গিয়াছে। ভৈরবের নৌকা জলে ভাসিয়া যাওয়ার অপরাধ ভুলিয়া গিয়াছে। নিচু গলাতেও কোমলতা নাই। গাছের ডালে ভর দিয়ে এমনভাবে মুখ তুলিয়া চাহিয়াছে যেন সাপের মতো ছোবল দিবে। মহিম ভৈরবকে সাহস দিয়া বলিল, কোথাও ঠেকে থাকবে নিশ্চয়ই, কাল পাত্তা মেলবে। নৌকার শোকে কাতর ভৈরব জবাব দিল না। জলে ঢেউ নাই, কিন্তু স্রোত প্রবল। তিনজনের ভারে ডিঙি নৌকাটির এমন অবস্থা হইয়াছে যে ঢেউ থাকিলে হয়তো ডুবিয়াই যাইত। আলতামনি হাত বাড়াইয়া ডিঙির প্রান্তটা ধরিতেই ভৈরব জোর করিয়া তাহার হাত ছাড়াইয়া দিল। ডুবিয়ে মারবি নাকি সবাইকে? আলতামনি আবার কাঁদো কাঁদো হইয়া বলিল, অমনি করে ফেলে রাখবে নাকি? মাচানে তোলো তবে ধরাধরি করে। ডিঙির মাঝখানে একটা নির্জীব বস্তার মতো কানাইকে ফেলিয়া রাখা হইয়াছে। সেখানেও জলের অভাব নাই। শরীরের হাড়গোড় থাকিলে অঙ্গপ্রত্যঙ্গগুলো
এইভাবে দুমড়াইয়া মুচড়াইয়া গা এলাইয়া পড়িয়া থাকা যে মানুষের পক্ষে সম্ভব, কানাইকে দেখিলে বিশ্বাস হয় না। তবে কানাইয়ের পড়িয়া থাকিবার ভঙ্গির জন্যে নয়, অতটুকু ডিঙিতে এতগুলো লোকের থাকা নিরাপদ নয় বলিয়াই ভৈরব আর মহিম পরামর্শ করিয়া কানাইকে মাচানে তুলিবার কষ্টটা স্বীকার করাই স্থির করিয়া ফেলিল। এ বন্যা, আর কিছু নয়। নদীর বাঁধ কতটুকু ভাঙিয়াছে কে জানে, কতখানি ভাঙিবে তাই বা কে জানে। এমন বন্যা আর কখনো হয় নাই। এর চেয়ে ভয়ানক, এর চেয়ে সর্বনাশকারী বন্যা কল্পনা করা অসম্ভব। তবু এখনো কিছু বলা যায় না। এ বন্যা, আর কিছু নয়। হয়তো হঠাৎ প্রবল গর্জন করিতে করিতে কোথাকার আটকানো জলরাশি ছুটিয়া আসিবে, তাদের চিহ্ন আর খুঁজিয়া পাওয়া যাইবে না। তাছাড়া আলতামনি কানাইকে এভাবে ডিঙিতে পড়িতে থাকিতেও দিবে না। সে নিজে ডিঙিতে উঠিয়া আসিবেই। একজনের ডিঙিতে 4 জন উঠিলে চলিবে কেন? মাচানে উঠিবার বাঁশের মইটা কানাই মন্দ করে নাই, গাছের সঙ্গে বাঁধিয়া দিয়াছে শক্ত করিয়া। এদিক দিয়ে বজ্জাতটার গুণ আছে অনেক, যা করে ভালো করিয়াই করে। কত তাড়াতাড়ি মাচান বাঁধিয়াছে, হাতের কাছে যা কিছু উপাদান পাইয়াছে তাই লাগাইয়াছে কাজে। তবু মাচানটি যেন দারুণ বিপদে কদিনের জন্যে নিরুপায়ের আশ্রয় নয়, বন্যা উপভোগ করিবার আরামের ব্যবস্থা। উপরের ছাউনিটা পর্যন্ত এমনভাবে করিয়াছে যেন বহুকাল রোদ বৃষ্টি ঠেকাইবার জন্যে ছাউনিটার দরকার হইবে। ক্ষীণ চাঁদের আবছা আলোয় বাঁশের মই বাহিয়া সবের মতো একটা নিশ্চেষ্ট শিথিল দেহ মাচানে তোলা সহজ ব্যাপার নয়। দূর সম্পর্কের 2 মামার অকথ্য গালাগালিতে আলতামনির শ্রবণ যন্ত্র দুটি যে একেবারে বিকল হইয়া গেল না, সে এক রহস্যময় ধর্ম বটে মানুষের ইন্দ্রিয়ের। আলতামনির আর্তনাদে সাধে কেউ সাড়া দেয় না। তার প্রত্যেকটি আর্তনাদ শেষ পর্যন্ত এমনিভাবে মানুষকে হাঙ্গামায় ফেলে, প্রাণান্ত করিয়া ছাড়ে। বৈশাখের প্রথমে মাঝরাত্রে সে একবার এইরকম আর্তনাদ করিয়াছিল। ঘরে তার আগুন লাগিয়াছে। কেন লাগিয়াছে? নদীর মোটে 3 মাইল দূরে এই গ্রামে বৈশাখ মাসে জলের জন্যে মানুষের যেমন পিপাসা জাগে তীব্র, নারী বহুল এই দেশে আলতামনির জন্যে কয়েকটা মানুষের তেমনি কামনা জাগিয়াছিল বলিয়া। আলতামনিকে না পাইলে আলতামনির ঘরে আগুন দিতে হয়, এমন হিংস্র সেই কামনা। মাচার একপাশে কানাইকে ফেলিয়া দিয়া মহিম ও ভৈরব ধপ করিয়া বসিয়া পড়িল। আলতামনি কানাইকে উপরে তুলিতে তাদের সাহায্য করিতে পারে নাই, সেটা সম্ভব ছিল না। এখন তাড়াতাড়ি কানাইয়ের ভিজা কাপড় বদলাইয়া নিজের একটা শাড়ি দিয়া সে তাকে ঢাকিয়া দিল। গাছের পাতা আর মাচানের ছাউনি এখানে জ্যোৎস্নাকে আড়াল করিয়াছে, মাচান অন্ধকার। কি হইছে মামা, নড়নচড়ন নাই যে? ভৈরব বলিল, কি হয়েছে সে তো তুই জানিস, আমরা কি করে বলবো? মহিম বলিল, হবে আবার কি, ঠেসে মদ গিলেছে, এখন জ্ঞান নেই। আলতামনি কাঁদো কাঁদো গলায় বলিল, ফিরে এসে কিসব আবল তাবল বকতে বকতে মই বেয়ে উঠছিল মামা। হঠাৎ কি হলো, পড়ে গেল নিচে। ভেসেই চলে যেত, মাচান থেকে ঝাঁপ দিয়ে ধরেছি। তখন চেতনা ছিল না মামা। অমন হঠাৎ চেতনা লোপ পেলে কেন গো? বড় ডর লাগে মামা, গা কাঁপছে মোর, দেখো। হ্যাঁ, গা কাঁপিতেছে কিনা না দেখিয়াই তাকে ঠেলা দিয়া ভৈরব বলিল, দেখেছি বাবু, দেখেছি। বকবক না করে মাথায় হাওয়া কর, আপন থেকেই চেতন আসবে। বেশি গিললে অমন হয়। হাওয়া করার কথাটা খেয়াল ছিল না। হাতড়াইয়া আলতামনি পাখা খুঁজিয়া বাহির করিল। তারপর কানাইয়ের মাথায় জোরে জোরে বাতাস করিতে লাগিল। ভৈরব বলিল, আস্তে আস্তে হাওয়া কর, অত জোরে লোকে হাওয়া করে নাকি? না মামা, জোরে জোরে করি, শিগগির চেতন হবে। যেমন মুখ্যু তুই, আস্তে হাওয়া দিলে বেশি কাজে দেয়। 3 বার আমায় মারলি পাখা দিয়ে। পাখা রাখ, আঁচল দিয়ে হাওয়া দে। আলতামনি এ পরামর্শ শুনিল না, পাখা দিয়াই হাওয়া করিতে লাগিল। তবে অধীর ব্যাকুলতার সঙ্গে নয়, ধীরে ধীরে। খানিক পরে মহিম বলিল, এবার যাই আমরা। না মামা, না,
ভোরবেলা তক বসো, পায়ে ধরি তোমাদের। ভৈরব অন্ধকারে হাসিয়া বলিল, এত ভয় কাতুরে যদি তুই, কানাই তো কদিন রাতে ঘরে থাকে না, একা থাকিস কি করে বল শুনি? আজ যে চেতন নেই মামা। পাখাটা কানাইয়ের মাথায় ঠেকিয়া যাওয়ায় মাচানের উপর পাখাটা একবার ঠুকিয়া আলতামুনি আবার বাতাস করিতে লাগিল। তারপর অস্ত যাওয়ার আগেই চাঁদ ঢাকিয়া গেল মেঘে। ঝমঝম করিয়া বৃষ্টি হইয়া যাওয়ার পর আবার আকাশ পরিষ্কার হইয়া দুই একটা তারা ফুটিয়া উঠিবার চেষ্টা করিতে করিতে ভোরের আলোয় ধীরে ধীরে ম্লান হইয়া মিলাইয়া গেল। চারিদিকে চাহিয়া দেখিতে আর কোনো বাধা রহিল না। তবে দেখিবার কিছু নাই। এ বন্যা, আর কিছু নয়। বন্যা দর্শনীয় নয়, বর্ণনীয় নয়। বুক চাপড়াইবার, মাথা ঠুকিবার যা কারণ, উপবাসে আর রোগে মরণ ঘটিবার যা কারণ, আগামী বন্যায় বুক চাপড়াইয়া, মাথা কপাল ঠুকিয়া, উপবাস করিয়া আর রোগে ভুগিয়া মরা পর্যন্ত রাক্ষসের জোকের কাছে ঋণী থাকিবার যা কারণ, তার মধ্যে পর্যন্ত দেখিবার কিছু নাই, বর্ণনা করিবার কিছু নাই। চারিদিক জলে ডুবিয়া গিয়াছে বন্যার এই চরম বর্ণনা। ভৈরব শেষ বিড়িটা ধরাইবে কিনা ভাবিতেছিল। বিড়িটা জমাইয়া রাখিবার আর বোধহয় দরকার নাই। মহিমের ডিঙিতে তার হারানো নৌকার খোঁজে বাহির হইলে এখানে ওখানে তামাক কি দু এক কলকি জুটিবে না? আলতামনি এখনো কানাইকে সমানে বাতাস করিয়া চলিয়াছে। হঠাৎ পাখা বন্ধ করিয়া ভাঙা গলায় সে বলিয়া উঠিল, একবার দেখো দেখি মামা, ভালো করে তাকিয়ে। মহিম ও ভৈরব তাকাইয়া দেখিল। দুজনের মুখ পাংশু হইয়া গেল। এমন ধারা মুখ হলো কেন মামা? শ্বাস পড়ছে না কেন মামা? কানাইয়ের মুখ দেখিলেই সেটা বোঝা যায়। কতক্ষণ তার শ্বাস পড়িতেছে না তাও অনেকটা অনুমান করা যায়। ভৈরব ও মহিম পরস্পরের মুখের দিকে চাহিল। কাল অত হাঙ্গামা করিয়া মই বাহিয়া তারা কি তবে একটা শবকে মাচানে তুলিয়াছে? ভৈরব গুরুজন হইয়া কি সাপমন্যি করিয়াছে একটা মৃত মানুষকে? তাই সম্ভব। মাচান হইতে ঝাঁপাইয়া পড়িয়া কানাইকে আলতামনি বন্যার জলে ভাসিয়া যাইতে দেয় নাই। এক হাতে আমগাছের ডালটা আঁকড়াইয়া ধরিয়া অন্য হাতে কানাইকে ধরিয়া রাখিয়াছিল, আর তীব্র মর্মভেদী আর্তনাদ আরম্ভ করিয়াছিল। তবু বন্যার স্রোত তখন কানাইকে ভাসাইয়া লইয়া গিয়াছে। এ বন্যা, আর কিছু নয়। বন্যা মানুষকে রেহাই দেয় না। সাবিত্রী আঁকড়াইয়া ধরিয়া থাকিলে পর্যন্ত বন্যা সাবিত্রীর স্বামীকে ছিনাইয়া লইয়া যাইতে পারে। সাবিত্রী বিধবা হইয়া যায়। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বন্যা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।